উপকূলে তাণ্ডব চালিয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। প্লাবিত নিম্নাঞ্চল, আশ্রয় কেন্দ্রে ৮ লাখ মানুষ। এমপি আনার হত্যা তদন্তে কলকাতায় ডিবি। নিউ ইয়র্কে পাঠাওয়ের কো-ফাউন্ডার ফাহিম হত্যায় ব্যক্তিগত সহকারী জড়িত। এবং যুক্তরাষ্ট্রে শুরু হলো আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে অংশ নিচ্ছে ৪০ প্রকাশনা সংস্থা। এবার বিস্তারিত। উপকূলে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে শক্তি কমছে ঘূর্ণিঝড় রিমালের। তবে বাংলাদেশের উপকূল পুরোপুরি অতিক্রম করতে আরও ৫ থেকে ৬ ঘন্টা লাগবে। এই সময় বাতাসের গতিবেগ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাতে জরুরি সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড় রিমাল আরও বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই। রাত ৯টায় এটি মোংলা এলাকা অতিক্রম করেছে। তবে যেসব এলাকায় মহাবিপদ ও বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে তা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি জানান, এই ঘূর্ণিঝড়ের ফলে ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। দেশের উপকূল অতিক্রমকালে কোনো কোনো জায়গায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বাতাসের গতিবেগ হতে পারে বলেও জানান তিনি। আগামীকাল উপকূলীয় এলাকা সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। উপকূল অতিক্রম শুরু করেছে। একটি টোটাল ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করতে ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগবে এবং এর শক্তিমাত্রা এখন পর্যন্ত এবং আজকে রাত পর্যন্ত অব্যাহত রাখবে। কোনো কোনো ক্ষেত্রে এই শক্তিমাত্রা আগামীকাল সকাল নাগাদ অব্যাহত থাকতে পারে। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা জানবো আমরা। ঝড়ের খবর সংগ্রহ করতে আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা সম্পর্কে জানাবেন। প্রিয়াঙ্কা, আপনারা জানিয়ে রাখি যে এটি কিন্তু রাত ৮টা নাগাদ যে মংলা বন্দর, যে এটির যে উৎপত্তি স্থল, সেখান থেকে কিন্তু মুভমেন্ট করছে। তো সেটি আমাদের আবহাওয়া অফিস সর্বশেষ ১২টার সময় যে আমাদের সংবাদ সম্মেলনে জানিয়েছে, যেটি যে এখন তখন কিন্তু জানিয়েছিল ৭-৮ ঘন্টার মধ্যে এটি বাংলাদেশের সীমানা অতিক্রম করবে, কিন্তু তারপরেও ১২টার মধ্যে তিনি আমাদের যেটি জানিয়েছে যে আরও ৪-৫ ঘন্টা সময় লাগবে, কেননা এর গতিবেগ কিন্তু কমে এসেছে। এর বর্তমান যে গতিবেগ রয়েছে সেটি বলেছে যে ১৪ থেকে ১৮ কিলোমিটার গতিতে কিন্তু এটি এগিয়ে চলছে। এর বিস্তৃতি কিন্তু প্রায় ৪০০ কিলোমিটার জোড়া, অর্থাৎ এর যে মূল কেন্দ্র, সেখানে কিন্তু এর বাতাসের গতিবেগ রয়েছে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত এখন পর্যন্ত। ফলে এটি অতিক্রম করতে আরও ৪-৫ ঘন্টা সময় লাগবে। আর আমাদের সর্বশেষ যেটি জানিয়েছেন যে এটি শক্তি ধীরে ধীরে কমে আসছে, ফলে এর যে পরিমাণ ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল সেটি কিন্তু এখন নেই বললেই চলে। তিনি আমাদের সর্বশেষ যেটি জানিয়েছে যে এর ক্ষয়ক্ষতি কিন্তু সর্বোচ্চ যেটি হতে পারে স্থলবন্দরে যখন এটি অতিক্রম করবে, তখন কিন্তু গাছপালা ভেঙে যাওয়া বা কিছু গাছপালা উপরে যাওয়ার মতো ঝড় বা গভীর যে ঘূর্ণিঝড়, সেটি কিন্তু আর সম্ভাবনা নেই। ঝড়ের সম্ভাবনা রয়েছে, তবে কিছুক্ষণ পরপর কিন্তু এটির গতি বাড়ছে বা এর শক্তি একটু বৃদ্ধি পাচ্ছে। ফলে আপাতত যদি এক কথায় বলি, তাহলে এখন পর্যন্ত এর শক্তি ধীরে ধীরে কমে আসছে এবং বৃষ্টিপাতের কথা যেটি আমাদের জানিয়েছে যে এর শক্তি কমলেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামীকাল উপকূলীয় এলাকা বা যেসব এলাকায় ১০ নম্বর বা ৯ নম্বর বিপদ সংকেত দেখিয়েছে, সেই সব এলাকার পাশাপাশি সারা দেশেই কিন্তু আগামীকাল বৃষ্টিপাত হবে। ফলে বৃষ্টিপাতের পরিমাণটিও বাড়বে বলে আমাদের জানিয়েছে। এর ফলে উপকূলীয় এলাকা বা পাহাড়ি এলাকা বা চট্টগ্রামের যেসব এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে, সেসব এলাকার মানুষদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এক কথা যদি বলি, তাহলে এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির সম্ভাবনা খুবই কম। আমাদের আরেক সহকর্মী রয়েছে বরগুনায়, সুমন, আপনি জানাবেন যে আসলে বরগুনায় বৃষ্টিপাতের পরিমাণটি কেমন হচ্ছে বা সেখানে ঝড়ের প্রভাবটি কেমন পড়ছে। ধন্যবাদ সুমন আপনাকে। আপনি আবহাওয়া অফিস থেকে যেরকম জানাচ্ছিলেন যে আবহাওয়ার সর্বশেষ যে খবরগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানাচ্ছিলেন, এবং আমি এখন রয়েছি বরগুনায়। এবং বরগুনার পরিস্থিতি যদি আমি একটু বলতে চাই যে এখন কিন্তু বরগুনায় অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। এবং আমরা রাত ৮টার পরে যে বিষয়টি দেখেছিলাম যে রাত ৮টার পর থেকে কিন্তু বরগুনায় ভারী এবং দমকা হাওয়া দেখেছিলাম, এবং ক্রমশ যত সময় যাচ্ছে তত কিন্তু এই যে বৃষ্টি এবং যে দমকা হাওয়া সেটি কমতে শুরু করেছে। তবে আমরা বেশ কিছুক্ষণ আগে থেকে আবার লক্ষ্য করতে শুরু করেছি যে
আবারও কিন্তু ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া শুরু হয়েছে। যে বিষয়টি আমরা এর আগের খবরগুলোতে জানিয়েছিলাম যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে কিন্তু একটি বায়ুতাড়িত যে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা সেটি জানানো হয়েছিল এবং আমরা আজ গতকাল সকালে বা দুপুরের দিকে আমরা দেখেছিলাম যে বরগুনায় কিন্তু বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল এবং রাতে কিন্তু এই পানি আরো বেশি বৃদ্ধি পাবে বলে আবহাওয়া অধিদপ্তর এবং স্থানীয় বিভিন্ন বাসিন্দারা আমাদেরকে বলেছিল এবং আবহাওয়া অধিদপ্তর যে সতর্কতাটা দিয়েছিল যে 7 থেকে 15 ফুট পর্যন্ত কিন্তু জোয়ারের উচ্চতা বৃদ্ধি পেতে পারে এবং এর ফলে কিন্তু বরগুনার যে প্রান্তিক উপকূল রয়েছে, যে বেড়িবাঁধের বাইরে যে নিম্নাঞ্চল রয়েছে সেই গুলো প্লাবিত হতে পারে এবং বেশ শঙ্কার বিষয় হচ্ছে যে বৃষ্টি এবং জোয়ারের উচ্চতা দুটোই যদি সমান হারে থাকে সেক্ষেত্রে কিন্তু যে বেড়িবাঁধগুলো রয়েছে এই বেড়িবাঁধগুলোর নাজুক অবস্থা হয়ে যাবে এবং নাজুক অবস্থা হয়ে গেলে কিন্তু বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিতে পারে বলে কিন্তু আমাদেরকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে এবং আমি ইতিমধ্যে বরগুনার বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে বরগুনাখালী, ডালভাঙা সহ বিভিন্ন জায়গায় কিন্তু যে নিম্নাঞ্চল সেগুলো ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং জোয়ারের উচ্চতা কিন্তু ক্রমশ বাড়তে রয়েছে। এ ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা। সুমন শিকদার এবং মাসুদ সুমন, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব এবং সর্বশেষ অবস্থান সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। এমন অবস্থায় কলকাতা সহ 6 জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি ঠেকাতে কলকাতার আকাশপথে বিমান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রোববার দুপুর 12টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত শহরটির আকাশপথে বিমান চলাচল বন্ধ থাকবে। এছাড়া কলকাতা বন্দর বন্ধের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে রোববার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি বয়ে যাবে। ওই সময় ঝড়টির গতিবেগ থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। এবার অন্য প্রসঙ্গ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদের নেতৃত্বে 3 সদস্যের দল কলকাতায় পৌঁছেছে। বিমানবন্দরে নেমে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ। তিনি জানান, শাহিন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। শাহিনকে দেশে ফিরিয়ে আনতে কলকাতা পুলিশের সহায়তায় ইন্টারপোলে আবেদন করা হবে বলেও জানান তিনি। এছাড়া ঘটনাস্থান পরিদর্শন সহ এমপি আনারের মৃতদেহ খুঁজতে কলকাতা পুলিশের সাথে কাজ করবেন বলে জানিয়েছেন। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলো একটু আমরা যাচাই বাছাই করবো। পিউস্থলে গিয়ে সেখানে সিসিটিভিগুলি দেখব। সেটা আমরা এই দেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে ওই যে কথাটা আপনি বলছেন অ্যাকচুয়ালি প্রকৃত মোটিভটা কি সেটা আমরা খুঁজে বের করব। কারণ আমরা ওনাদেরকে কোনোভাবে তাদের সাথে থেকে আমরা লাশ, পুরো লাশ অথবা অংশবিশেষ আমরা উদ্ধার করতে পারি কিনা আমরা তাদের কাজে সহযোগিতা করার চেষ্টা করব। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যার প্রায় 4 বছর পর জানা গেল তাকে খুন করেছে তার ব্যক্তিগত সহকারী হ্যাসপেল। নিউ ইয়র্কে ফাহিমের কোম্পানি আর্থিক ও ব্যক্তিগত বিষয়গুলো দেখতেন হ্যাসপেল। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র মতে ফাহিমের মোটা অঙ্কের অর্থ $4 লাখ সরিয়ে ফেলেছিলেন হ্যাসপেল, আর সেই চুরির ঘটনা লুকাতেই ফাহিমকে শিরচ্ছেদ করে হত্যা করেন তিনি। ম্যানহাটন সুপ্রিম কোর্টে মামলা শুনানিকালে হ্যাসপেলের আইনজীবী স্যাম রবার্ট বলেন, চুরির ঘটনা প্রকাশ পেতে পারে এবং সেটা জানার পর বান্ধবী তাকে ত্যাগ করতে পারে, এমন ভয় থেকে হত্যার মতো অপরাধ ঘটান হ্যাসপেল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা উদ্বোধন করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা। 24 মে জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে 4 দিনব্যাপী এই মেলায় এবারই সর্বাধিক 40টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা সহ আছে বৈচিত্র্যময় আয়োজন। এটি আয়োজন করেছে মুক্তধারা ফাউন্ডেশন। নিউ ইয়র্ক থেকে অনিক রাজের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
অসংখ্য ধন্যবাদ। বইকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উদ্বোধন হলো আন্তর্জাতিক বাংলা বইমেলা। আমরা মানুষ, আমরা বাঙালি, আমরা বাংলাদেশ থেকে এসেছি সারা পৃথিবীর মানুষের প্রতিনিধিত্ব করতে। আমরা বলছি যত বই তত প্রাণ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পর নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা বৃহত্তম আয়োজন বলে জানান যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত। 33 বছর আপনারা ধারাবাহিকভাবে করে যাচ্ছেন, তারা একটা বিরাট কাজ করছেন। এই বাংলা ভাষাকে সারা পৃথিবীতে, এই নিউ ইয়র্ককে বলা হয় সারা পৃথিবীর রাজধানী, সেই রাজধানীতে আপনারা তাকে ছড়িয়ে দিচ্ছেন। এবারই প্রথম বইমেলায় অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। গণহত্যা নিয়ে হয়েছে বিশেষ প্রদর্শনী। আমি এখানে এসে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করব এবং তাদেরকে ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার মিউজিয়ামে তাদেরকে অন্তর্ভুক্ত করব। বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, কলকাতা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মেলায় এসেছেন সাহিত্যিক, প্রকাশক, ছিল দর্শনার্থীরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। নিউ ইয়র্ক বাংলা বইমেলার 33 বছর পূর্তির যে উদ্বোধন আজকে হয়ে গেল, সেটি এক কথায় যে বাংলা ভাষা সংস্কৃতির বিশ্বব্যাপী যে একটা নতুন নবজাগরণ ঘটেছে। এবারের বইমেলায় অংশ নেওয়া প্রকাশকদের মধ্যে সেরা প্রকাশককে পুরস্কৃত করা হবে। সাহিত্যে অবদান রাখার জন্য দেয়া হবে সম্মাননা। মেলায় তরুণদের জন্য রয়েছে পুরো একটি দিন। মেলার মূল লক্ষ্য হচ্ছে প্রবাসে আমরা কিভাবে বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলাদেশের ইতিহাস চর্চা করি তার কিছু নমুনা তুলে ধরা। বৃহত্তম এই আয়োজনের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে পড়বে আগামী প্রজন্মের মাঝে। বাংলাদেশিরা মাথা উঁচু করে দাঁড়াবে যুক্তরাষ্ট্রে, সেই প্রত্যাশা অভিবাসীদের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নানা কর্মসূচির মধ্য দিয়ে জার্মানিতে উদযাপিত হলো পবিত্র ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। দিনটি বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম সম্বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের ত্রিস্মৃতির জন্য বিখ্যাত। স্থানীয় জার্মানিদের পাশাপাশি প্রবাসী শ্রীলঙ্কান ও বাংলাদেশিরা যোগ দেন ধর্মীয় যজ্ঞে। শেষে সবার মঙ্গল কামনায় মৈত্রীময় শুভেচ্ছা বিনিময় করে সবাই। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন অনামিকা বড়ুয়া। বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতে উদযাপিত হলো বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা। 26 মে ধর্মীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে বৌদ্ধ বা বৈশাখী পূর্ণিমা উদযাপিত হলো। গৌতম বুদ্ধ সকল দুঃখ তৃষ্ণাকে ক্ষয় করে পরম সুখ ও শান্তির সোপান নির্বাণ পথের সন্ধান দেন। সেই পথ অবলম্বনের জন্য বাণী শোনানো হয় এই দিনে। দিনটি উদযাপন উপলক্ষে সকাল থেকে রাজধানী বার্লিনের অতি প্রাচীন বৌদ্ধ বিহার সহ অন্যান্য বিহারেও ছিল ভিক্ষুদের পিণ্ডাচরণ, শিল গ্রহণ, ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে দান, সমাধি, অনুশীলন, ধর্মদেশনা, বিশ্ব শান্তির জন্য সমবেত প্রার্থনা, সূত্রপাঠ ও বুদ্ধের নানা দিক নিয়ে আলোচনা। Today we are commemorating the sublime qualities of the Buddha and also the sublime qualities of the Dhamma, the teaching of the great Buddha, and also we have to inculcate all those sublime qualities of the Buddha on this day. বৌদ্ধদের তাৎপর্যপূর্ণ এই দিনটিতে উপস্থিত ছিল শ্রীলঙ্কার সহ স্থানীয় জার্মানিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা। আজ জার্মানিতে আমরা বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করেছি। এই উপলক্ষে দিনটিতে অনেক ধর্মীয় অ্যাক্টিভিটিস ছিল। আমরা চাই জগতের এই সকল প্রাণী সুখী হোক এবং 2500 বছর পরেও আজ পর্যন্ত বুদ্ধ ধর্মের এই প্রাসঙ্গিকতা হারিয়ে যায়নি। বিশ্বে বিরাজমান যুদ্ধ বিগ্রহ, অশান্তি আর হিংসা হানাহানি থেকে জগতের মঙ্গল কামনা, বাংলাদেশ সহ বিশ্ব শান্তির কামনায় করা হয় সমবেত প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।